তৈরি হয়ে যান আপনি আমি সকলে। আমি দীক্ষা নিয়েছিলাম দেওঘরে, জানি না কোনো মুসলমান শ্রোতা আছেন কিনা, ইউটিউবে কারা ছাড়ে প্রচার হয়, আমাকে বলে এই সিরাজুল ইসলাম হিন্দু হয়ে গেল গো। আমি তাই নাকি? এই সেদিন নবদ্বীপ ধামে আমার বাড়ি, তো একজন বলছে ভাই তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছ শুনলাম। আমি তো হ্যাঁ। বলে হিন্দু হলে নাকি মুসলমান থেকে? আমি তাই নাকি, মনে হচ্ছে তোমার? বললো হ্যাঁ মনে তো হবে, অনুকূল ঠাকুর চক্রবর্তী পদবী হিন্দু, তার কাছ থেকে দীক্ষা নিয়েছ। আমি বললাম ঠিক আছে ভাই, তোমাকে জবাব দেবে, একটু আসো একটা ওষুধ কিনবো। ওষুধের দোকানে গিয়ে দোকানদার ছেলেটাকে বলছি ভাই জ্বরের ওষুধ দাও মুসলমানের। দোকানদার বলল কিসের ওষুধ? আমার জ্বরের, ক্যালপল দাও ভাই, 650 পাওয়ারের ক্যালপল দাও, কিন্তু মুসলমানের। বলল জ্বরের ওষুধ হিন্দু মুসলমানের হয় নাকি? যে ট্যাবলেট মুসলমানের জ্বর ছাড়ায় সে ট্যাবলেট তো হিন্দুরও জ্বর ছাড়ায়। আমি তাই নাকি? ঠাকুরের বেবাণী এই গণদীপ বিশ্বাসকে আমার জ্যোতির্ময় ডাকে মানুষ তৈরি করে, ঠাকুরের সেই ক্যালপল ট্যাবলেট সিরাজুল ইসলামকেও মানুষ তৈরি করে। সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে মানুষ বাঁচে বাড়ে। এক চতুর কৃষক একটা জমিতে 3 রকম ফসল চাষ করেছে। মা কৃপা করে অনুগ্রহ করে এই গল্পটাই আমার শেষ বক্তৃতা হবে। ও জমিতে আখ লাগিয়েছে, ও জমিতে লাগিয়েছে তেঁতুল, ও জমিতে লাগিয়েছে নিম গাছ। ভেবেছে আখ মিষ্টি হলে তেঁতুল মিষ্টি হবে, নিমও মিষ্টি হবে, অথবা আখ হয়ে যাবে কি টক অথবা তেতো। ফসল বেড়ে গেল, আখ গাছ পূর্ণ হলো, তেঁতুল গাছে তেঁতুল ফল ধরলো, নিম গাছে ফল হলো। কৃষক চিবিয়ে দেখো আখ মিষ্টি, চিবিয়ে দেখলো তেঁতুল টক, চিবিয়ে দেখলো নিম তেতো। কি করে হলো? আসলে নিম গাছ ওটা সম্প্রদায়, আখ গাছ ওটা সম্প্রদায়, তেঁতুল গাছ ওটা সম্প্রদায়। যে মাটিতে ওরা বেড়ে উঠেছে ওইটাই ধর্ম। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। নমস্কার, সময় সংক্ষিপ্ত, কোনো সময় সুযোগ পেলে আমার কথা নয় ঠাকুরের কথা বলবো। একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন ঠাকুরের কথা বলে আমার এই জীবন সমাপ্ত করতে পারি। জয়গুরু। অনবদ্য আলোচনা। অ্যাকচুয়াল এক জায়গায় থামতেই তো হয়, অনুষ্ঠান সূচির কিছু নিয়ম থাকে, তবুও থামতে হয় আমাদের। আজ সিরাজউদ্দৌলাকে আমরা পেয়েছি, নবদ্বীপে থাকেন উনি। পরম দয়ালু শ্রীপাদপদ্ম ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমরা কাছে পেয়েছি শুধু দেওঘর থেকে আমাদের আকাঙ্ক্ষিত আমাদের জীবনভূমি, পরম দয়ালের লীলাভূমি, সেখান থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার অনুজপ্রতিম ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় ধৃতিমান সিং। আমি আহ্বান করি পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন লীলার কথা পরিবেশন করার জন্য শ্রদ্ধেয় ধৃতিমান সিং। ভাই এই প্রেজেন্টেশন যে করছো এটা ছবিটা থাকবে, হ্যাঁ, এটা চেঞ্জ করবে না।
वंदे लोक तिलकं सात्वतवारता विभूषणं अमर कृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम। এখন দাদা যেরকম ভাবে বলছিলেন আমার খুব খারাপ লাগলো যে ওনার সময়টা সংক্ষিপ্ত, খুব কম এমন হয় যে বক্তৃতা সাধারণত একটু বোরিং হয়, বসে বসে শোনা, অনেক সময় ঘুম পায়, হাই তোলে মানুষ, এসব কিছু হয়। খুব কম এমন হয় যে ঘুম ভাঙিয়ে দেয়, শুনতে ইচ্ছা করে যেন শেষ না হোক। আর এটাই আমার সাথে হচ্ছিল, আমার আজকে মনে হচ্ছিল যেন এটাই শুনতে থাকি। উনি এত সুন্দরভাবে কথাগুলো বলছিলেন, কিন্তু যাই হোক সময়। আর উনি একটা কথা বললেন, আমি বলি, উনি বলছিলেন ঠাকুরের কথা বলেই যেন আমি শেষ হতে পারি, মৃত্যু হতে পারে। আমি একটু বলি যে ঠাকুরের কথা বলেই আমরা বাঁচতে চাই। আর মৃত্যু যেটাকে আমি বলি, ঠাকুরকে জীবনে গ্রহণ করলেই তখন মৃত্যুটার মৃত্যু থাকে না, সেটা আর এক জীবন থেকে আর একটা জীবনের উত্তরণ, এই ব্রিজ তৈরি হয়। মৃত্যু মানুষ ভয় পায় এই কারণে যে সব ছিন্ন হয় বলে, যে আমার সমস্ত স্মৃতি, সমস্ত কিছু আহরণ যা আমি এই জীবনে করেছি সেগুলো কাট হয় হঠাৎ, একটা সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ছিন্ন হয়ে যায়। কোনো কিছু এমন কিছু থাকে না যে এর পরে আমাকে বহন করে যাবে, সেই কারণেই আমরা মৃত্যুকে ভয় পাই। আর যখন জীবনে এমন একটা কিছু থাকে যেইটা এ জীবনে প্রগাঢ়ভাবে আমার জীবনকে নিয়ন্ত্রিত করে, আর সেইটাই পরবর্তী জীবনেও ওই টানেই আমাকে যখন নিয়ে যায়, তখন মৃত্যু আর মৃত্যু হয় না। আর এটাই ঠাকুর বলছেন, মা মৃয়স্ব মা জাহি শক্যতে চেত মৃত্যু মবলোপায়, যে মৃত্যুকে পারো তো অবলুপ্ত করে দাও। তো অনেক কথা হচ্ছে, অনেক কিছু ঘটছে, বসে বসে কালকেই আমি এসছি, কালকের থেকেও দেখছি। আবার এই সভার মধ্যে অনেক দাদারা এইসব বিক্রি করছেন, চা, স্ন্যাক্স, এগুলো চলছে, যার ইচ্ছা হচ্ছে সেগুলো খাচ্ছেও। তা আমি বসে বসে ভাবছিলাম যে উনি এই জন্যেই এখানে বিক্রি করতে পাচ্ছেন যে আমার চাহিদা আছে বলে। প্রবলেমটা অন্য জায়গায়। আমার যদি চাহিদা না থাকে তাহলে জিনিসটা থাকলেও কিছু যায় আসে না। আর আমরা যেটা চাহিদা সেটাই আমি বেছে নিই, চুজ করে নিই। জীবনের চাহিদাগুলো কি? মানুষ মানুষে ভেদ, কার কত টাকা আছে, কার কত সরঞ্জাম আছে, কার কত সুবিধা আছে, অসুবিধা আছে, এতে মানুষে মানুষে ভেদ হয় না। মানুষে মানুষে ভেদ হয়েছে কে কি চায়, আমার জীবনের চাওয়াটা কি, এই চাওয়ার উপরেই মানুষে মানুষে ভেদ হয়েছে। একটা ছোট্ট ঘটনা, অনেক ঘটনা ছোট ছোট শুনছিলাম, আমারও একটা ঘটনা মনে পড়ল। আর আমার মনে হয় এটা একটা হিন্দি টেক্সটে পড়েছিলাম স্কুল লাইফে, তখন বুঝিনি ঘটনাটা, তখন একটা পড়া হিসেবে, সিলেবাস হিসেবে পড়েছি। পরবর্তীকালে বুঝেছি যে জীবনের সাথে কি করে যুক্ত সেই ঘটনা। একটি মা, বিধবা, বিভিন্ন বাড়িতে কাজ করে তার জীবন যাপন হয়। একটি ছেলে, তার ছোট্ট ছেলে, সে কোনো রকমে আর কি ওই 2-10 টাকা উপার্জন করে ছেলেকে পড়াশোনা করানোর চেষ্টা করছেন, কিন্তু অত সরঞ্জাম নাই। ওই গ্রামেরই 2-3 মাইল দূরে একটা জায়গায় মেলা বসেছে। ঠিক এরকমই এটাও এক ধরনের মেলাই, বিভিন্ন জিনিস
ঘটছে এই মেলাতেও। কোথাও ওই সিট অ্যান্ড ড্রয় কম্পিটিশন হচ্ছে, পারিতোষিক নেবার জন্যে কেউ ওখানে লাইন দিয়েছেন, ওখানে আনন্দবাজারে প্রসাদ হচ্ছে, কেউ ওইখানে যাচ্ছেন, আবার কিছু মানুষ এখানেও বসে আছেন এই জায়গাটাতেও। তো সেরকমই একটা মেলা 2-3 মাইল দূরে ঘর থেকে সবাই যাচ্ছে, গ্রাম থেকে বহু বাচ্চারা দলে দলে সবাই যাচ্ছে। এই যে ছোট বাচ্চাটা, এরও খুব যাওয়ার ইচ্ছা। ওর বন্ধু বান্ধবরা সবাই বলছে চল চল, ও আর যাচ্ছে না, কারণ ওই মেলায় যাব কি, কোনো পয়সা নাই, কিচ্ছু নাই, গিয়ে কি করব, তাই ও যায় না। মা ওর এসে হঠাৎ বলে, এই তুই যাবি না? বলে না, আমার যাবার নেই। বলে নেই নে। তাকে ডাকলেন, হাতের মধ্যে 3 টাকা, মানে 3 কড়ি, 3 কড়ি ওই হাতে দিয়ে বললেন যা, তুইও যা, আর তোর যা ইচ্ছা হবে, আনন্দ করবি, খাবি দাবি, ঘুরবি, তুই যা। সেই 3টে কড়ি হাতে নিয়েই সে কি আনন্দ বাচ্চাটার, যে 3টে কড়ি পেয়েছি। সাথে সাথে সে ছুট মারলো, বন্ধু বান্ধবরা এগিয়ে গেছিল, তাদের সাথে যোগ দিল, মেলায় পৌঁছালো। এবার সে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, বন্ধু বান্ধবরা ঘুরে বেড়াচ্ছে। প্রথমেই গিয়ে দেখে ওই দোলনা, এই যে মেরি গো রাউন্ড এরমভাবে ঘোরে, সব বাচ্চারা ওখানে টিকিট কিনছে ঢুকছে, টিকিট কিনছে ঢুকছে। সেও গেছে, সে গেছেই বলেছে যে কত পয়সা টিকিট? তো বলছে 1 কড়ি। তো সে হাতের মধ্যে এই যে ওর কাছে 3টে কড়ি আছে, 3 টাকা, আর 1 টাকা ওখানে দিতে হবে। সে একবার টাকা দেখে আর একবার দোলনাটা দেখে, একবার টাকা দেখে একবার দোলনা দেখে। করতে করতে ভাবছে যে দোলনাতে তো ওই 2-4 মিনিট ঘুরবে, তারপরেই আবার নেবে যেতে হবে, এই 1 কড়িটা এখানে নষ্ট করব না, থাক। ওর সব বন্ধু বান্ধব বলছে কিরে চল আয়, প্রলোভন দিচ্ছে, টেম্পটেশন আছে সামনে, কিন্তু বললো যে না, সে একবার ওই 3 কড়ি দেখে আর দোলনা দেখে। এই বললো না থাক, এগিয়ে চলে গেল। কিছু দূর যাবার পরেই দেখছে যে এটি খেলনার দোকান, নানা রকমের মাটির মন্ত্রী, রাজা, ঘোড়া এসব বিক্রি হচ্ছে। ওর বন্ধু বান্ধবরা সবাই কিনছে, ও গেল, ওর যেটা যেটা ভালো লাগছে জিজ্ঞাসা করছে, কোনোটা 1 কড়ি, কোনোটা 2 কড়ি। ও দেখছে আর ওই 3টে টাকা সে খরচ আর করতে পারছে না। ভাবছে যে এই তো মাটির খেলনা, 1-2 দিন খেলবো, পড়ে ভেঙে যাবে, থাক, এটাতে এই মাত্র 3 টাকা আছে, মা এত কষ্ট করে আমায় দিয়েছে, থাক, এটা কিনে। নিজের মনকে, মানে সব সময় মনটা টানছে, কিন্তু যে এই যে একটু আগে বললেন না ওজন কমানো, হ্যাঁ, ওজন কমানোটা ঠিক আছে, প্রবৃত্তি আমাদের ওজন ঠিক আছে, কিন্তু ওজনটা কমাবো কি করে? শুধু এই ধর্মসভা বসে কথা শুনে? এই কয়েকদিন আগে আমি নৈহাটি ভাটপাড়ায় ছিলাম 22 তারিখে। আমি ওইখানে প্রত্যেকবারই তাদের সাথে এমন ভালোবাসা আছে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হয়। আমি দাঁড়িয়ে প্রথমেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি তো প্রত্যেকবার এখানে আসছি, আচ্ছা গতবার আমি কি বলেছিলাম? আশ্চর্য হবেন, কেউ বলতে পারছে না। গতবার আমি উৎসবে এসে কি বলে গেছি বলতে পারছেন না। পরবর্তীকালে একটি মেয়ে, মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদার নাতনির মেয়ে, সে এখন তো পড়াশোনা করে একটা বড় পোস্টে আছে। তো সে পরবর্তীকালে আমাকে বলছে যে মামা, আমার কিন্তু মনে আছে তুমি গতবার কি বলেছিলে। ওই একটা মানুষকে পেলাম, সে যে খুব একটা অ্যাক্টিভ
ধর্মসভায় ঘুরে বেড়ায়, সৎসঙ্গে ঘুরে বেড়ায়, তা না, কিন্তু সে ওটা ধরে রেখেছে যে কি বলেছিলাম। তা আমার কথাটা হচ্ছে যে আমার আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নানা রকমের প্রবৃত্তি আছে, কিন্তু এটাকে কমাবো কি করে? শুধু বসে, শুধু শঙ্খধ্বনি করে, উলুধ্বনি করে কি করে হবে? তো সেই যে ছেলেটা, তার মন বারবার করে টানছে, দোলনায় উঠতে বলছে, খেলনা কিনতে বলছে, তার কাছে সম্বলও আছে, ওই 3টে কড়ি মাই দিয়েছে, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে। ওই খেলনার দোকান থেকে বেরিয়ে আবার খাবারের দোকানে গিয়ে দাঁড়ালো, খিদেও পেয়েছে, জিলেপি ছাঁকছে, আর ওই টস টস করে রস ভরা দেখেই জিভে জল আসছে, বন্ধু বান্ধবরা খাচ্ছে। সে আবার গিয়ে ওই জিজ্ঞাসা করে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, আবার ওটাকে সংযম করে যাচ্ছে। কেন? সার্থকতাটা পাচ্ছে না, যে ওই তো খাবো, শেষ হয়ে যাবে, মা এত কষ্ট করে দিয়েছে, সম্বল 3টে কড়ি। ওইখান থেকে পার হয়ে একটা ওই ব্ল্যাকস্মিথ কি বলে বাংলায়, লোহার কাজ টাজ করে, কামারের একটা দোকান, সেই নানা রকমের সরঞ্জাম সে বিক্রি করছে। ওইটাতে দাঁড়িয়ে সে অনেক জিনিস দেখতে দেখতে হঠাৎ দৃষ্টিতে পড়েছে একটা চিমটে মানে ওই রুটি আগুন থেকে যে বের করা হয়, চিমটে বলে তো নাকি বাংলায়, ওই চিমটে, ওইটার উপরে দৃষ্টি পড়েছে। আর ওই চিমটেটা দেখেই তার মস্তিষ্কে হঠাৎ একটা দৃশ্য ভেসে আসলো। কি দৃশ্য? না, আমার মা বাড়িতে ওই কাঠের উনুনে কাঠি ফাটি এগুলো জোগাড় করে এসে যে রান্না করে, ওই রুটিটা যখন সেঁকে, বাড়িতে চিমটে নাই, মা ওই রুটিটা যখন নাবায়, হাতটা মাঝে মাঝে মার পুড়ে যায়। এই চিমটেটা যদি হতো তাহলে মার হাতটা পুড়তো না। জিজ্ঞাসা করে, এই চিমটের কত মূল্য? সেই দোকানদারটা বলে 3 কড়ি, 3টে টাকা। হাত থেকে ওই 3 কড়ি একবারও মনে কোনো প্রশ্ন না, কোনো হেজিটেশন নাই, কোনো দ্বিধা নাই, সে সাথে সাথে দিয়ে দিল, দাও। আর ওইটা নিয়ে সে চলে আসলো। রাস্তায় কত ছেলেরা, বাচ্চারা, তুই এটা কিনেছিস, এই দেখ আমরা খেলনা, এই সে আবার প্রবোধ দিচ্ছে যে দেখ তোর খেলনা তো, আয় আমার এই চিমটে দিয়ে দেখি কার শক্তি বেশি, একটা বাড়ি মারবো তোর খেলনা ভেঙে যাবে। এইসব দিয়ে মানে পরিবেশ তাকে বলছে যে তুমি ঠিক করোনি। সেই পরিবেশটাকেও সে তার যুক্তি দিয়ে, তার রিজনিং দিয়ে, লজিক দিয়ে সে ডিফেন্ড করছে। বাড়িতে যখন এসে পরে মা বকা দিচ্ছে, তুই এটা কেন কিনে এনেছিস, তোকে দিলাম, তুই বেলায় ঘুরবি, তুই নিজের জন্য কিছু নিলি না। সে তখন বলছে যে না মা, তোমার হাত পড়ে যেত, এইসব জিনিস তো 1 দিন থাকবে, 2 দিন থাকবে না, এটা তোমার জন্য এনেছি। এইটা শুনে সে মায়ের চোখের জল জড়িয়ে ধরে সন্তানকে। এ সন্তান মানুষ হবে না তো কোন সন্তান হবে? সার্থকতা। আমি জীবনে যা চাই সেটা সার্থক কিনা, আর সার্থক কিসের সার্থকতা? এখানে প্রচুর মায়েরা বসে আছেন, তাদের মানে একটা ছেলে, ঠাকুর বলতেন না, ঠাকুর বলতেন যে আমি যখন একদিন দেখলাম একটি পাশের বাড়ির মেয়ের সন্তান হয়েছে ছেলে,
তখন বলছেন যে মাতৃজাতির উপরে আমার শ্রদ্ধাটা যেন আরো বেড়ে গেল, যে মা স্ত্রী এমন একটা, যে তার পেটে ছেলেও জন্মায় আবার মেয়েও জন্মায়, ছেলেকেও সে ধারণ করে, মেয়েকেও সে ধারণ করে। তাহলে এই যে মাতৃজাতি, মাতৃত্ব একটি খুব রিয়েল লাইফ ঘটনা। এই যে বলছিলাম যে সভায় আছি, আমার মাথায় ওনার ওই বক্তব্য বারবার করে ঘুরছে যে ওজন কমানো, ওজন কমানো। কিন্তু কি করে কমবে ওজন? কথায় শুনে। একটা ঘটনা, আমি নাম ধরছি না যেহেতু একটা পাবলিক মিটিং, তবে আপনারা বুঝবেন 94-এ যারা ওই সময় ছিলেন, মিস ইউনিভার্স হয়েছিলেন আমাদের ভারতের থেকে একজন 94-এ। সেই ভারতের সেই নারী, আমার মনে আছে তাকে 3টে কন্টেস্ট্যান্ট ছিলেন লাস্টে, মানে ফার্স্ট হবে এবং ফার্স্ট রানার আপ আর সেকেন্ড রানার আপ, এই 3 জন। একই প্রশ্ন 3 জনকে করা হয়েছিল, একই প্রশ্ন। উইনার হয়েছিলেন সেই ভারতীয় স্ত্রী। কি প্রশ্ন ছিল? নারী জীবনের সার্থকতাটা কি? একটি নারী জীবনের মানে মিনিংফুলনেস অফ হার লাইফ, জীবনের সার্থক কিসে? সবাই সবার মতন করে, এক একজন তো পুরুষের সাথে কাঁধ থেকে কাঁধ মিলিয়ে চলতে হবে, হ্যাঁ, প্রত্যেক এই করতে হবে, মানব কল্যাণ, হ্যান ত্যান, অনেক কিছু। আমাদের দেশের যে কন্টেস্টেন্ট ছিলেন উনি বলেছিলেন একটি নারী জীবনের সার্থকতাটা হচ্ছে মাতৃত্ব, মা হওয়া। এই মা